কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস। এটা আমাদের একটা কৌশল ছিল যে কোনো কন্টিনিউয়াস টেন্স আমাদের ছিল টু বি ভার্ব অবশ্যই থাকতে হবে, তারপরে ভাবের সাথে আইএনজি যোগ থাকলে সেটা কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে অ্যাম ইজ আরের পর যদি ভাবের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ওয়াজ ওয়ারের পর যদি ভাবের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। শ্যাল বি এবং উইল বির সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক না? তারপরে আমরা শিখছিলাম কৌশল আরেকটা শিখছিলাম আমরা। তাহলে দেখেন, তাহলে কি হলো, তার মানে এইখানে তো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটা টেন্সেরই স্ট্রাকচার লাগবে না? তাছাড়া তো হবে না, এখানে তো দুইটা টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস কি হ্যাভ প্লাস হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টে যেটা হয় হ্যাভ অথবা হ্যাজ লাগবে। তারপর ভার্বের ভি থ্রি আর কন্টিনিউয়াসের অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে আইএনজি যোগ লিখলাম। তার মানে কি প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 লিখবে, আর কন্টিনিউয়াসে লিখবে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। কন্টিনিউয়াস মানে জানি বি ভার্ব প্লাস ভার্বের থ্রি। তখন আমরা এই দুজন মিলে কি করে এই বি ভার্বটাকে এ ভি3 বানায়, এই জন্য আমাদের বিনটা লাগবে। এই বিন ছাড়া হবে না। আর বিনের পরে যখন এই সেন্টেন্সটা হবে তখন কিন্তু ফর সিন্সের ব্যবহার করতে হবে। ফর সিন্স ব্যবহার না করলে সেন্টেন্সটা হবে না। শুধু আপনি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ লিখলেও স্ট্রাকচারটা পূর্ণাঙ্গ হইল না। কারণ যেহেতু পারফেক্ট মানে কাজ শেষ, কন্টিনিউয়াস মানে চলমান। কাজ শেষ এবং চলমান দুইটা জিনিস বোঝার জন্য আমাকে ফর সিন্সের ব্যবহার করতে হবে, তাহলে ফর সিন্সও আমাদের লিখতে হবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট আমরা জানি পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস কি হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর ভার্বের ভি3 লিখবে। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ, সামনে কি লিখবে বি ভার্ব। তো বি ভার্বটাকে আমরা পারফেক্টের ভি3 বানাবো, তাহলে হয়ে গেল বিন। তার মানে এখানে বিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দুইটা টেন্সকে সে কি সংযোগ করছে, একটা হচ্ছে বি ভার্বকে সংযুক্ত করছে আর পারফেক্টের ভি3কে সংযুক্ত করে বিকে বিন বানাইছে। ফিউচার পারফেক্ট একইভাবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, হ্যাঁ ফিউচার পারফেক্ট আমরা জানি উইল হ্যাভ হয়। আর ওই যে বিন লাগবে, বিন কেন, ওই যে বিন তারপর ভাবের সাথে আইএনজি যোগ। তারপর অবশ্যই ফর সিন্সের ব্যবহার লাগবে, ফর প্লাস সিন্সের ব্যবহার লাগবে। এগুলো আমাদের আলোচনা ছিল। আজকে কেন আলোচনা করতেছি, এগুলো ছাড়া আমরা আজকে যেগুলো প্যাসেজ আমরা প্র্যাকটিস করতে চাই, প্যাসেজ আমরা সহজ করে শিখতে চাই, যে প্যাসেজ কীভাবে আমরা শিখব। তাহলে এটা আমাদের জানা শেষ হইল। এরপরে বাজিত আহমেদ খুব চমৎকারভাবে লিখছে। আচ্ছা, কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, গুড। তাহলে আমরা এটা শিখলাম। তাহলে আমরা কন্টিনিউয়াসে জানি বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ লাগবে, তাহলে কন্টিনিউয়াস হবে। তাহলে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য প্রেজেন্ট অ্যামিজারের পর ভার্বের সাথে আইএনজি যোগ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ আর জানি আমরা পাস্ট টেন্সের ওয়াজ আর হয়, এর সাথে আইএনজি যোগ হলে পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি উইল বি আমরা জানি ফিউচার টেন্স, এই শ্যাল বি উইল বির পর ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটা কন্টিনিউয়াস। তাহলে আমরা বি ভার্ব কাটা পাইলাম এখানে 1 2 3 ধরনের পাইলাম, প্রেজেন্ট পাস্ট ফিউচার বি ভার্ব হচ্ছে শ্যাল বি উইল বি। আচ্ছা, পাস্ট টেন্স আমাদের পারফেক্টের শর্ত কি? পারফেক্টের শর্ত আমাদের টু হ্যাভ ভার্ব থাকতে হবে। টু হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 হইতে হবে, তাহলে হবে সেটা পারফেক্ট। ওকে, তাহলে পারফেক্ট হলে গেলে আমরা জানি পারফেক্ট টু হ্যাভ ভার্ব হচ্ছে কি হ্যাভ এবং হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তাহলে হ্যাভ ভার্ব আমরা দুই ধরনের পাচ্ছি। একটা পাচ্ছি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে ফিউচার ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপর পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড ভার্ব। আর পারফেক্ট আমরা জানি ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। তাহলে ওকে, তো হ্যাভ হ্যাজের পর যদি ভার্বের ভি3 থাকে, তাহলে সেটাকে আমরা কি ধরবো, সেটাকে হ্যাভ হ্যাজের পর ভার্বের ভি3 থাকলে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাডের পর যদি ভার্বের ভি3 থাকে তাহলে আমরা বলবো সেটা পাস্ট পারফেক্ট। শ্যাল হ্যাভ উইল হ্যাভের পর ভার্বের যদি ভি3 থাকে তাহলে সেটা আমরা ধরবো ফিউচার পারফেক্ট। এই তো, এগুলো আমরা আলোচনা শেষ করছি এবং আশা করি খুব চমৎকারভাবে এগুলো আপনাদের বলা উচিত ছিল আজকে, ঠিক না? কারণ আমরা আরও নতুন অনেক কিছু শিখতে চাই, কিন্তু আমি খুব একটা খুশি হইলাম না। অনেকেই ভুল করছে আজকে, অনেকে সঠিক করছে, অনেকে ভুল করছে, স্ট্রাকচারগুলো ভুলে গেছে, তাহলে তো হবে না। তারপর আমরা বলছিলাম এই বি ভার্বের পরে যদি আইএনজি যোগ থাকে তার মানে সেটা কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা চলমান বোঝাবে।
টু হ্যাপের পর ভার্বের ভি3 থাকলে, টু হ্যাপের পর ভার্বের ভি থাকলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন এখন দেখেন এই যে এতটুকু যদি ভালো করে বুঝে থাকেন, এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে কিন্তু আমরা ইংরেজি খুব মজা করে শিখতে পারি, খুব মজা করে আনন্দের সাথে আমরা শিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি হলো, আমরা এই যে এই জায়গাগুলো যে আমরা শিখলাম, এখন আমাদের কাজ কি, এগুলো আজকে আমাদের প্রচুর কাজ। তাহলে প্রথমে আমরা টু বি ভার্ব নিয়ে আলোচনা করি। টু বি ভার্ব, তাহলে টু বি ভার্ব আমরা শিখলাম। তাহলে টু বি ভার্ব কী কী টু বি ভার্ব হতে পারে? একটা হচ্ছে অ্যাম, ইজ, আর। এরপর যদি ভাবের সাথে কি থাকে, ভাবের সাথে আইনজি যোগ থাকে, তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস ধরতেছি। কি ধরতেছি? কন্টিনিউয়াস। আচ্ছা, তারপরে শিখলাম, তারপর আমরা জানলাম কি, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। তারপর আমরা কি শিখলাম, তাহলে শ্যাল বি উইল বি না, আমরা উইল বি এর ব্যবহার করি, শ্যালের ব্যবহার হয় না। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যেমন কি যদি আমি বলি আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ক্রিকেট। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি ভাবের সাথে আইনজি যোগ, তার সামনে আছে বি ভাব। কোন বি ভাব আছে? প্রেজেন্ট ফর্মে বি ভাব আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি ফর্ম, এটা হচ্ছে আমাদের কি, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম প্লাস ভাবের সাথে আইনজি যোগ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর যদি বলি আই ওয়াচ প্লেইং ক্রিকেট, তার মানে কি, প্লেইং মানে কি, কন্টিনিউয়াস, প্লেইং মানে আইনজি মানে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? ওয়াজ আছে, ওয়াজ আছে পাস্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর কি, আই উইল বি প্লেইং ক্রিকেট, তার মানে ভাবের সাথে আইনজি যোগ মানে কি, কন্টিনিউয়াস। আর উইল বি, বি হচ্ছে বি ভাবের সত্য, বি ভাব প্লাস আইনজি যোগ, তাই উইল হচ্ছে লাঠি, লাঠি থাকলে কোনটা? ফিউচার, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এইটুকু আমাদের কিন্তু আগের পড়া। আজকে আমরা নতুন করে কী শিখতে চাই? আমরা আজকে শিখতে চাই এই যে বিভাগগুলো আছে, এই বিভাগগুলোর পরে যদি আইএনজি যুক্ত না হয়, আইনযুক্ত যদি না হয়, তাহলে কোন টেন্স হবে বলেন তো এখন? যে এই বিভাগগুলোর পরে অ্যামিজার পরে, তারপর ওয়াজ ওয়ারের পরে, তারপর উইল বির পরে, এই অ্যামিজারের পর যদি ভাবের সাথে আইনি যোগ না থাকে, তাহলে কোন টেন্স হবে? ওয়াজ ওয়ারের পর যদি ভাবের সাথে আইনি যোগ না হলে সেটা কোন টেন্স হবে? এবং কি উইল বির পরে যদি ভাবের সাথে আইনি যোগ না হয়, তাহলে কোন টেন্স হবে? তাহলে আমরা এটা কিন্তু শিখছি, আজকে আমরা আরও নতুন করে শিখতে চাই। আমরা বিভাবের ব্যাপার শিখলাম যে বিভাবের পর যদি ভাবের সাথে আইনি যোগ থাকে, তাহলে সেটাকে আমরা কন্টিনিউয়াস বলতেছি। অ্যামিজারের পর যদি ভাবের সাথে আইনি যোগ থাকে, তাহলে সেটা বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার ওয়াজ ওয়ারের পর যদি ভাবের সাথে আইনজি যোগ দেখি, তাহলে আমরা বলতেছি সেটা পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি উইল বির পর যদি ভাবের সাথে আইনজি যোগ দেখি, তাহলে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু আমরা যদি আইএনজি যোগগুলো না করি, তাহলে আমাদের কোন টেন্স হবে? তাহলে দেখেন, তাহলে আমরা আজকে ব্যবহার করব, আজকে আমাদের ব্যবহার টু বি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে বসবে, মেইন ভার্ব হিসেবে বসবে। আজকে কিন্তু আমরা ভুলে যাব, এরগুলোর পরে আমরা আইনজি যোগ ব্যবহার করবো না, আইনজি যোগ করলে তো কন্টিনিউয়াস হয়ে যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় টু বি ভার্বগুলো যখন মেইন ভাব হিসেবে বসবে, তখন কি ধরনের ঘটনা ঘটবে। যখন টু বি ভাবে পর যখন ভাবের সাথে আইনজি যোগ থাকে, তখন কাজটা চলমান বোঝায়, ঠিক না? যখন আমি বলছি যে আই অ্যাম প্লেইং ক্রিকেট, তখন আমি ক্রিকেট খেলতেছি, চলমান, কাজটা চলমান। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেছি। আই অ্যাম রিডিং দ্য বুক, আমি বইটি পড়তেছি। তার মানে সেটা চলমান বোঝাবে, কাজটা চলমান বোঝাবে, অর্থাৎ সাবজেক্ট ওই কাজটা চলমান বোঝাবে। কিন্তু আমরা আজকে শিখতে চাচ্ছি টু বি ভাবের পর যদি মেইন ভাব হিসেবে বসে, সেক্ষেত্রে কী হবে? তাহলে দেখেন, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব কি, টু বি ভার্ব যখন কি মেইন ভার্ব হিসেবে বসবে, মেইন ভার্ব বসার পরে এরপরে স্ট্রাকচার কেমন হতে পারে? এরপরে স্ট্রাকচার হতে পারে, এরপরে স্ট্রাকচার টু বি ভার্বের পরে মেইন ভার্ব, টু বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব আমাদের লিখবো না, টু বি ভার্ব আমরা লিখি। টু বি ভার্ব কি, টু বি ভার্ব যখন কি এম লিখলে, এম মেইন ভার্ব হিসেবে বসবে, তখন কি হবে? টু বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসবে, এরপরে আর্টিকেল প্লাস নাউন হতে পারে, আর্টিকেল প্লাস নাউন বসতে পারে, আর্টিকেল প্লাস নাউন বসতে পারে। আবার দেখেন, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, টু বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে বসে, এরপরে অ্যাডজেক্টিভ বসতে পারে, হ্যাঁ। তারপর 3 নম্বরে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে বসে, এরপরে প্রিপোজিশন
প্রিপোজিশন প্লাস নাউন বসতে পারে। তাহলে দেখেন টু বি ভার্বগুলো মেন ভার্ব হিসেবে বসলে কী ধরনের স্ট্রাকচার হতে পারে, তার মানে আর্টিকেল প্লাস নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, সরাসরি কি অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসতে পারে, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন বসতে পারে। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম, খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, হ্যাঁ, চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। তার মানে টু বি ভার্বের পরে আর্টিকেল প্লাস নাউন বসতে পারে, তারপরে টু বি ভার্বের পরে মেন ভার্ব হিসেবে বসলে অ্যাডজেক্টিভ বসতে পারে। আচ্ছা, এখন দেখেন আমরা এখন আলোচনায় আসি। যেমন দেখেন হি হি ইজ আ ডক্টর, সে একজন হয় কি ডাক্তার, এক নম্বর। তারপর 2 নম্বর লিখি হি ওয়াজ এ ডক্টর। তারপর কি হতে পারে 3 নম্বর। তাহলে দেখেন আমরা 3টা টেন্সে বিভাগ ব্যবহার করতেছি, শি বা হি উইল বি এ ডক্টর। তাহলে আমরা কি দেখলাম যে বিভাগ আমরা ব্যবহার করলাম। মেন ভাব, এখানে কিন্তু মেন ভাব, এরপরে কোনো ভার্ব আছে নাই। যখন অক্সিলারি ভাব যখন একাই বসবে, এরপরে কোনো ভাব থাকবে না, তখন সেটাকে কি অক্সিলারি ভাব, কিন্তু এখানে মেন ভাব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, মেন ভাব হিসাবে ব্যবহার হয়েছে। আচ্ছা, তার মানে দেখেন, তার মানে আমরা কি পাইলাম দেখেন, আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখছি। তার মানে আর্টিকেল প্লাস নাউন, ডিটারমিনার, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব যখন মেন ভার্ব হিসেবে বসবে আর্টিকেল প্লাস নাউন বসতে পারে। তাই আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন। আচ্ছা, তার মানে দেখেন এখন তাহলে কোন টেন্স হলো, তাহলে এটা হয়ে গেল, যেহেতু এটা অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। যেহেতু এটা পাস্ট টেন্স হিসেবে বসছে, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট। যেহেতু এটা বিভাব বসছে, কোন বিভাব, লাঠির বিভাব, ঠিক না, লাঠি কোন টেন্সে থাকে, ফিচার টেন্সে, তাহলে এটা ফিচার ইনডিফিনিট। তার মানে এই অ্যামিজারের পর ভাবের সাথে আইনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো, ওয়াজ যার পর ভাবের সাথে আইনজি যুক্ত থাকলে পাস্ট কন্টিনিউয়াস হইতো, শ্যাল বি উইল বির পর ভাবের সাথে আইনজি যুক্ত থাকলে ফিচার কন্টিনিউয়াস হইতো। যেহেতু এগুলোর পরে আইনজি যোগ নাই, সেহেতু আর ওই কন্টিনিউয়াস হবে না, ওই টেন্সের ইনডিফিনিট হবে। যেহেতু অ্যামিজার প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেহেতু সবাই ইনডিফিনিট লিখছেন, চমৎকারভাবে অ্যান্সার দিচ্ছেন, তাহলে আমাদের ক্লাসের জোশটা আরও বাড়ে গেল, যে আপনারা একটা জিনিস ধরতে পারছেন, তার মানে আরও অনেক উন্নত জিনিস আমি এখন শেখাবো। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর নিয়মটা আবার বলবো। কোন নিয়মটা আবার বলবো? 1 নম্বর বলতে এইটা, আচ্ছা এইটা বলবো। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আমরা কি বলছি, যে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, সে হয় একজন কি ডাক্তার। তার মানে ইজ হচ্ছে কি, ইজ হচ্ছে এখানে বি ভাব, মেন ভাব হিসেবে বসে। যদি মেন ভাব হিসেবে বসে, তখন কি হবে, তখন অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা লিখলাম। প্রথমে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস টু বি ভাব যখন মেন হিসাবে ভাব বসবে, তখন আর্টিকেল প্লাস নাউন বসাইতে পারি। তাহলে 1 নম্বর উদাহরণ আমি সব জায়গায় লিখছি, সাবজেক্ট প্লাস বি ভাব, মেন ভাব, তারপর ডিটারমিনার বা আর্টিকেল প্লাস নাউন, সাবজেক্ট প্লাস কি বি ভাব প্লাস আর্টিকেল প্লাস নাউন, সাবজেক্ট প্লাস বি ভাব প্লাস আর্টিকেল প্লাস নাউন। তার মানে আমরা প্রথমে স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট প্লাস টু বি ভাব, টু বি ভাব যখন মেন ভাব হিসেবে বসবে, এরপর আর্টিকেল প্লাস নাউন বসতে পারে। তাই আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন। সেক্ষেত্রে এর মিনিংটা কি হবে, এর মিনিংটা কি হবে, এই মিনিংটা হবে, আচ্ছা এখানে একটা নাম দেই, নাম দিলে আপনার সহজ করে বোঝা যাবে। আচ্ছা, আমি নাম দিই, ধরেন আমি কি নাম দেই, ধরেন আমি একটা নাম দিই, সেটা হচ্ছে রনি নাম দিলাম, কাফি রনি আছে, রনি নাম দিলাম। তাহলে রনি, হ্যাঁ, তারপর দিলাম, তারপর তো হি দিই, হ্যাঁ, তারপর আবার কি দেই, তারপরে দেই হচ্ছে ফাতেমা, তারপরে দেই কি, তারপরে দেই হচ্ছে সুইটি, সুইটি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে রুনি ইজ আ ডক্টর, ফাতেমা ওয়াজ এ ডক্টর, সুইটি উইল বি এ ডক্টর। তার মানে যদি আমরা বি ভাবগুলো মেন ভাব হিসেবে ব্যবহার করি, এরপর যদি আমরা আর্টিকেল প্লাস নাউন বসাই, তাহলে কিন্তু এই তাহলে আর্টিকেল প্লাস নাউন বসাবো, বি ভার্ব মেন ভার্ব হিসেবে যখন ব্যবহার করব, এরপরে যদি আর্টিকেল প্লাস নাউন বসাই, তখন সাবজেক্টের পরিচয় পাওয়া যায়। সাবজেক্টে কি পরিচয় পাওয়া যায় খুব চমৎকারভাবে। আপনি সেন্টেন্স বুঝেন না বুঝে, এখানে সাবজেক্ট একটা আছে, বি ভার্ব আছে, যদি আর্টিকেল প্লাস নাউন যদি পান, তাহলে আপনার নিশ্চিত মনে করতে হবে এটা হচ্ছে কি, এই মানে এই সেন্টেন্সটার মানে হচ্ছে সাবজেক্টটার পরিচয় দিচ্ছে। দেখেন, রনি ইজ এ ডক্টর, তার মানে রনি একজন ডাক্তার। রনি একজন ডক্টর। ফাতেমা ওয়াজ এ ডক্টর, ফাতেমা কি ছিল, একজন ডক্টর ছিল, তার ফাতেমার পরিচয় পাওয়া যাচ্ছে, তার ফাতেমার পরিচয়টা দিবে। তার মানে বি ভাবের পর যদি আর্টিকেল প্লাস নাউন থাকে, এই আর্টিকেল নাউনটা কি করবে, এই আর্টিকেল নাউনটা কি হবে,
ওই সাবজেক্টটার পরিচয় দিবে। খুব চমৎকারভাবে আমরা শিখলাম। তারপর কি সুইটি উইল বি এ ডক্টর, তাহলে সুইটি কী হবে, একজন ভবিষ্যতে কি ডাক্তার হবে, তার মানে সে একটা পরিচয় দিচ্ছে কি হবে, সে ডাক্তার হবে। তার মানে আশা করি বুঝতে পারছেন। তার মানে যে কোনো যদি আপনি সাবজেক্ট লিখে বিভাব লেখেন, বিভাব পর আর্টিকেল প্লাস নাউন লেখেন, তাহলে মনে রাখতে হবে সেটা কি হবে, সেটা ওই টেন্স হবে। যদি প্রেজেন্ট টেন্সের যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট টেন্সের থাকলে পাস্ট ইনডিফিনিট, ফিউচার থাকলে ফিউচার ইনডিফিনিট। সাথে আমরা কি শিখলাম, সাথে শিখলাম এই ডিটারমিনাস নাউনটা কি, ডিটারমিনার প্লাস যে নাউন, ডিটারমিনার প্লাস যে নাউনটা থাকবে ওই নাউনটা কি করবে, এই সাবজেক্টটার পরিচয় বহন করবে। ঠিক আছে, যে কোনো পরিচয় বহন করবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন রনি ইজ আ স্টুডেন্ট, রনি ইজ আ ড্রাইভার, রনি ইজ আ কি প্যাশেন্ট, যেটাই হোক না কেন, তখন কিন্তু ওই সাবজেক্টটার কি দিচ্ছে, পরিচয় দিচ্ছে। তাহলে আমরা খুব চমৎকারভাবে শিখলাম। বিভাবের পরে যদি ভাবে আইনজি যোগ থাকে তাহলে কন্টিনিউয়াস হয়ে যায়। আর বিভাবগুলো যদি এককভাবে বসে যখন আর্টিকেল প্লাস নাউন হবে তখন ওই সাবজেক্টটার সম্পর্কে কি, ওই সাবজেক্টটার পরিচয় পাওয়া যাবে। আচ্ছা গেল। এরপরে আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা যাই। দ্বিতীয় স্ট্রাকচার কি, যে সাবজেক্ট প্লাস টু বিভাব যদি মেন ভাব হিসেবে বসে, এরপর যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে কি ঘটনা ঘটবে। আসি আমরা, তাহলে আমরা আবার আসি। তাহলে রনি ইজ অনেস্ট। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা রনি সাবজেক্ট, এটা বিভাব মেন ভাব হিসেবে বসছে, এরপর অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার বসতে পারে কি, সুইটি ইজ কাইন্ড। সরি, আমরা এবার পাস্ট টেন্স ব্যবহার করি, ওয়াজ কাইন্ড। ওকে, তারপর আমরা কি ব্যবহার করি, ফাতেমা উইল বি ব্রেভ। আচ্ছা, তাহলে কি হইল, তাহলে দেখেন এবার আমরা কি করছি, মেন ভাব হিসাবে যদি ব্যবহার হয় তাহলে কি, মেন ভাব হিসাবে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ যদি মেন ভাব হিসেবে ব্যবহার হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, উইল বি যদি মেন ভাব হিসাবে হবে ফিউচার ইনডিফিনিট। এটা আমরা বুঝতে পারছি। এরপর যদি আইনজি যোগ থাকলে তাহলে কন্টিনিউয়াস হইত, তখন কাজটা চলমান বোঝাইতো, ঠিক না। আর না হলে তখন ওই ইনডিফিনিট হবে। কোন টেন্সে ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্সের হলে প্রেজেন্ট টেন্সে ইনডিফিনিট, পাস্ট টেন্সের যদি অক্সিলারি বিভাব ব্যবহার হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, ফিউচার যদি অক্সিলারি বিভাব ব্যবহার হয় তাহলে ফিউচার ইনডিফিনিট। এখন যখন আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার হবে তখন সাবজেক্টটা কেমন তার পরিচয় পাওয়া যাবে। তাহলে কি সাবজেক্টটা কেমন পরিচয় পাওয়া যাবে, কেমন, তখন আমরা পরিচয় পেয়েছি এবং সাবজেক্টটা কেমন। যেমন রনি হচ্ছে একজন সৎ, ওকে, আমরা কেমন সেটা পরিচয় পাইলাম। সুইটি কেমন, খুব দয়ালু পাইলাম। ফাতেমা কেমন, খুব সাহসী। তার মানে খুব চমৎকারভাবে আমরা শিখতে পারলাম যে যদি বিভাবের মেন ভাব হিসেবে ব্যবহার হয়, এরপরে যদি অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, তো অ্যাডজেক্টিভটা কী করবে, অ্যাডজেক্টিভটা এই সাবজেক্ট সম্পর্কে, যে সাবজেক্টটা বলবে ওই সাবজেক্টের সম্পর্কে কী দিবে, কেমন সেটার পরিচয় দেবে। ওকে, তাহলে আমরা চমৎকারভাবে শিখলাম। ঠিক আছে, তো বিভাবের ব্যবহার শিখতেছি। বিভাব কখন কন্টিনিউয়াস হিসেবে ব্যবহার হয়, কখন ইনডিফিনিট হিসেবে ব্যবহার হয়। আর কন্টিনিউয়াস হিসেবে বসলে চলমান বোঝাবে, আর যদি চলমান না বুঝে, যদি ইনডিফিনিট হিসেবে বসে তাহলে তো স্ট্রাকচার মনে রাখতে হবে। যদি আর্টিকেল প্লাস নাউন হয় তাহলে সাবজেক্টটার পরিচয় দিবে। যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে ওই সাবজেক্টটার কি কেমন সেটা দেবে। সে আসলে প্রকৃতিগত কেমন, সে সৎ, অসৎ, কৃপণ, ভালো মন্দ এই টাইপের বোঝাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যে টাইপের অর্থ দেয় সেরকম বোঝাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে শেষের স্ট্রাকচারটা কী ছিল, সাবজেক্ট প্লাস টু ভাব যদি মেন ভাব হিসেবে বসে, প্রিপোজিশন প্লাস যদি নাউন বসে তাহলে কি ঘটনাটা ঘটবে। দেখেন কি ঘটতে পারে। ধরেন আমরা কি লিখছি, আমরা প্রথমে পাইছি যে রনি ইজ, প্রিপোজিশন দেই যে ইন ধরলাম যে সে কোথায় আছে, ঢাকায় আছে, ঢাকা। আচ্ছা, ওকে, তারপর কি লিখছি, সুইটি ওয়াচ ইন, সুইটি, আচ্ছা দিলাম অ্যাট হোম দিলাম। আচ্ছা, তারপর দিয়েছি ফাতেমা উইল বি আমরা দিলাম যে ইন ক্লাসরুম।
ক্লাস রুম। আচ্ছা, দিলাম। তার মানে কি হলো, তার মানে এখানেও বি ভাব মেন ভাব হিসেবে বসছে, মেন ভাব হিসেবে বসছে। ওকে, মেন ভাব হিসেবে বসছে, মেন ভাব হিসেবে বসছে। কিন্তু যখন মেন ভাব হিসেবে বসবে তখন দেখেন এখানে আমরা জানি ইস মানে কিন্তু হয়। আপনি কি বলবেন, রনি ঢাকাতে হয়, তার মানে ঢাকাতে হয়, ঢাকাতে হয় এটা কেমন তাহলে হবে, এটা বলা যাবে না। তখন ইসের মানে আর হয় হবে না। তাহলে ইসের মানে আপনারা এতদিন শুনছেন যে হয়, কিন্তু না, এখানে ইসের মানে হয়ও হতে পারে, আবার ইসের মানে আসেও হতে পারে। এতদিন আসে মানে আপনারা ব্যবহার করছে হ্যাপ মানে আছে, কিন্তু না, ইস মানেও আসে হতে পারে। যেমন কি রনি কি ইস ইন ঢাকা, তাহলে ঢাকাতে আসেন, রনি কোথায় আছেন, ঢাকাতে আছেন। তার মানে কি শিখলাম, যদি প্রিপোজিশন প্লাস নাউন থাকে সেক্ষেত্রে সাবজেক্টটা কোথায় সেটা বোঝাবে। তাহলে বি ভাবের পর যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পর যদি নাউন বসে, তাহলে মনে রাখতে হবে প্রিপোজিশনের পর যদি নাউন বসে সেক্ষেত্রে কি এটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডভার্ব হওয়ার কারণে এই সাবজেক্টটা কোথায় সেটার অবস্থান নির্ণয় করা হয়। তাহলে রনি কোথায়, তার মানে মনে রাখতে হবে সাবজেক্টের পরে যদি বি ভাব মেন ভাব হিসেবে বসে, তারপর যদি প্রিপোজিশন প্লাস নাউন বসে, তখন সাবজেক্টটার অবস্থান অর্থাৎ সাবজেক্ট কোথায় আছে সেটা বোঝাবে। সুইটি ওয়াজ অ্যাট হোম, সুইটি কোথায় ছিল, বাড়িতে ছিল। ফাতেমা উইল বি ইন ক্লাসরুম, কোথায় থাকবে, ফাতেমা ক্লাসরুমে থাকবে। তার মানে কি শিখলাম, তার মানে আমরা বি ভাবের পরে মেন ভাব যদি বসে, এরপর যদি প্রিপোজিশন প্লাস নাউন যদি বসে, তাহলে পুরোটাকে অ্যাডভার্ব আমরা বলবো, তখন সাবজেক্টের অবস্থান নির্ণয় করবে, সাবজেক্টের অবস্থান নির্ণয় করবে। আশা করি বুঝতে পারছেন কিনা এতটুকু কথা আমাকে আগে শিওর করেন। তাহলে যদি বুঝতে পারেন তাহলে চমৎকারভাবে আমরা আরও এগিয়ে যাব চমৎকার কিছু কৌশল নিয়ে। আর বারে বারে ক্লাসগুলো করতে হবে, কোনো ক্লাস আপনাকে 2-3 বার করে দেখতে হবে, যেহেতু আপনার সুযোগ আছে। অনলাইনে যেহেতু সুযোগ, রেকর্ড ক্লাসগুলো শুনবেন, তাহলে পরের দিনে ক্লাস আরও ভালো বুঝবেন। এবং আশা করি আমরা যখন 20টা লেকচার করে ফেলবো ইংরেজির, তখন দেখবেন যে আপনি কত বড় মাপের একজন ইংলিশম্যান হয়ে যান। মানে বেসিক জিনিসগুলো কীভাবে আপনার মাথায় ঢুকে যায়। তাহলে দেখেন আমরা কি কি শিখলাম। আমরা 3 নাম্বার লেকচারে শুধু করলাম বেসিক ক্লাস। এই 3টা বেসিক ক্লাসের ভিত্তির উপর করে আমরা ফাউন্ডেশন তৈরি করে নিলাম। এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে আমরা 10 তলা, 15 তলা, 50 তলা, যত তলা আমরা বিল্ডিং তৈরি করতে চাই আমরা করতে পারবো আশা করি। ক্লিয়ার, যেবা বলছি ক্লিয়ার। তার মানে ওকে, এখন জেবাকে আমি যদি প্রশ্ন করি, আচ্ছা জেবা, আমি যদি বলি জেবা, জেবা বাগানের ভিতর আছেন, জেবা কি, সবাই লেখেন তো যে জেবা, জেবা কি, জেবা বাংলাদেশে, সরি আমেরিকাতে আছেন, জেবা আমেরিকাতে আছেন, এর ইংরাজি কি হবে? তাহলে আপনি এখন বলেন, আমি যদি বলি জেবা একজন ভালো মেয়ে, জেবা একজন কি, যে সরি আমি আবার বলতেছি, আপনারা সবাই একটু লেখেন সবাই। হ্যাঁ, আচ্ছা সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আপনারা যে সবাই ক্লিয়ার এই সম্পর্কে আমি এখন একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর দিতে পারলে আমরা বুঝবো যে ক্লিয়ার। এখন আমি যদি বলি জেবা, জেবা একজন, জেবা একজন জজ, জেবা একজন জজ, জেবা একজন কি বলবো, জেবা একজন জজ, জেবা একজন সাহসী, এবং জেবা আমেরিকাতে আছেন, জেবা আমেরিকাতে আছেন। এই 3টা প্রশ্ন, 3টা সেন্টেন্স আপনারা লেখেন, লিখতে পারেন কিনা। জেবা একজন জাজ, জেবা একজন জাজ, জেবা একজন জাজ, জেবা একজন সাহসী, জেবা একজন সাহসী, আর জেবা আমেরিকাতে আছেন। এই 3টা সেন্টেন্স লেখেন, তাহলে পারতেছেন কিনা। গুড, লেখেন। আচ্ছা আচ্ছা, হোক, সমস্যা নেই। তাহলে যাবা, জেবা একজন, হ্যাঁ গুড, জাস, ওকে, রাসেল সুন্দর করে লিখছে। হ্যাঁ, তারপরে যাবা কোথায় আছেন, তাহলে দেখেন আমরা কিন্তু সব ব্যবহার করছি। এই ব্রেফের আগে আর্টিকেল হবে না, আর্টিকেলটা হবে না। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিই কোথায় কোথায় ভুল করতেছেন। আচ্ছা, জেবা ইজ আ ব্রেভ গার্ল। আচ্ছা, আমরা 3টা সেন্টেন্স আমরা লিখবো, সেটা একসাথে আমরা বসাতে পারি, কিন্তু না, আমরা এক এক করে আমরা শিখবো, স্ট্রাকচারগুলো ফলো করব। জেবা ইন আমেরিকা, জেবা ইজ এ ব্রেভ, আচ্ছা এটা বসবে না, জেবা ইজ জাস, জজ হবে, জাস, হ্যাঁ জাস, হ্যাঁ জেবা জাস, জেবা হয় জাস। আচ্ছা
জাস্টিক, আচ্ছা হোক, সমস্যা নাই, ভুল হোক, আমি স্ট্রাকচার দেখতেছি, স্ট্রাকচার আমি খুব খুশি যে স্ট্রাকচারটা মোটামুটি 90% সবাই ঠিক করছেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে নিই, তাহলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি, তাহলে আমরা বলছি, যেহেতু আমরা বলছি কি আমরা বলছি যে বা একজন বিচারক, তার মানে যেবার কি দিচ্ছি, আমরা যেবার পরিচয় দিচ্ছি, পরিচয় দিলে আমাদের কি হবে, আমরা জানি এর আগে আমাদের একটা আর্টিকেল বসাইতে হবে, এই তো আর্টিকেল বসাইতে হবে। তাহলে আমরা তখন লিখছি যেবা ইজ আ জাস। ওকে, তাহলে আমরা পরিচয় দিলাম, তারপর বলছি কি যেবা সাহসী, একজন সাহসী বলা যাবে না, কেন বলা যাবে না আমি সেটা বলতেছি। এখানে লিখতে হবে যেবা ইজ আ ব্যবহার করা যাবে না, তাহলে শুধু ব্রেভ ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের আগে কখনোই আর্টিকেল বসে না, আর্টিকেল বসে শুধুমাত্র নাউনের কারণে। নাউন, এখানে কি নাউন আছে? নাই। যদি নাউন হইতো তাহলে আমরা বসাইতে পারতাম, যদি আমরা এখানে বসাইতাম যে যেবা ইজ এ ব্রেভ গাল যদি বসাইতাম তাহলে এ বসাইতে পারতাম, তাহলে এ একজন বলা যাবে না, তাহলে যেবা সাহসী বলতে হবে, যেবা ইজ ব্রেভ। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের আগে কখনোই কি বসবে না, আর্টিকেল বসবে না। আর্টিকেল কখন বসে? যখন আমরা নাউন ব্যবহার করব, এটা নিয়ে আমরা বিস্তারিত আর্টিকেলে ব্যবহার করব। আপাতত আমি শুধু টেন্সটা ঠিক করি, হ্যাঁ, আর এগুলো ভুল করলেও সমস্যা নেই। তারপর বলছি কি যেবা কোথায় থাকে? আমেরিকায় থাকে। তার মানে আমরা জানি যে যখন আমরা কেমন পরিচয় পাবো তখন আমাদের শুধু অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, এখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। যখন আমরা পরিচয় দিব তখন সেটা কি আমরা আর্টিকেল প্লাস নাউন ব্যবহার করব। আর যেবা কোথায় আছেন তার মানে অবস্থান, যেবা আমেরিকা বা ইউএসএ আছেন, ঠিক না? আমেরিকায় আছেন, আমেরিকায় আছেন, তার মানে আছেন মানে এখানে কি হ্যাভ্যাজ হবে না, আছেন মানে ওই যে সাবজেক্ট কোথায় আছেন, অবস্থান করছে, তার মানে যেবা ইজ, তাহলে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে ইন আমেরিকা। তাহলে এই হচ্ছে আমাদের কি, আমরা যে শিখলাম সেটা। এখন আপনারা নিজে পরিচয় দেবেন। আপনার পরিচয় দিতে চান তাহলে আপনি কীভাবে পরিচয় দেবেন? ওকে, আপনি পরিচয় দিবেন সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস আর্টিকেল প্লাস নাউন দিয়ে। আপনি কেমন, আপনি সৎ না অসৎ, না চরিত্রহীন না চরিত্রবান, না দরিদ্র না গরিব, ধনী না, যেটাই আপনি কেমন, হ্যাঁ, বা কারো পরিচয় দিতে চাচ্ছেন যে আপনি কেমন, যে আপনি হচ্ছেন খুব দরিদ্র, তাহলে কি বলবেন? যে কি, তাহলে আই অ্যাম পোর বলতে হবে। আমি ধনী, আই অ্যাম রিচ। আমি সাহস, আই অ্যাম কি ব্রেভ। কারণ অ্যাডজেক্টিভ যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর আপনি কোথায় আছেন? আপনি বাড়িতে আছেন, আপনি ঢাকায় আছেন, আপনি রংপুরে আছেন, আপনি আমেরিকায় আছেন, আপনি হসপিটালে আছেন, বাজারের মধ্যে আছেন, তখন আপনি বিভাগ ব্যবহার করে প্রিপোজিশন প্লাস নাউন ব্যবহার করতে পারবেন, প্রিপোজিশন প্লাস নাউন। ওকে, তাহলে আপনাকে 3টা বিষয় আমি ক্লিয়ার করলাম। আপনি কোনো কাজ করতেছেন, ওকে, কোনো কাজ যদি রানিং অবস্থায় করেন তাহলে বিভা প্লাস ভাবের সাথে আইনজি যোগ। আপনি হাঁটতেছেন তাহলে আই অ্যাম ওয়াকিং, ঠিক না? আপনি যদি হাঁটেন তাহলে কি রানিং, যদি তখন কন্টিনিউয়াসলি করবেন। তাহলে আশা করি আমার মনে হয় বুঝতে পারছেন। হ্যাঁ, তার মানে আপনি যেটাই হন না কেন আপনি ওইভাবে ব্যবহার করবেন, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আর পাস্ট টেন্স দিয়ে ব্যবহার করতে পারবেন। অতীতে যদি সে কোথাও থাকে, যে সে ঢাকায় ছিল, তাহলে আপনি বলবেন যে শি ওয়াজ ইন ঢাকা। তাহলে আশা করি বুঝতে পারছেন। বিভাব নিয়ে আমাদের মনে হয় না যে আপনি কন্টিনিউয়াস টেন্সেরও এখন ইংরেজি করতে পারবেন, এবং যদি আপনি বিভাবের মেন ভাব হিসেবে ব্যবহার করতে হয় সেক্ষেত্রেও আপনি পাবেন, এবং সেই সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে আশা করি সেটাও আমার মনে হয় বুঝতে পেরেছেন। এইখানে একটা মজার ঘটনা, আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করছিল যে স্যার আই অ্যাম মানে তো হই, তাহলে আই অ্যাম ইন ধরেন আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, বলতো স্যার আমি হই ক্লাসরুমে। হ্যাঁ, আমি বললাম যে ঠিকই তো, অ্যাম মানে তো হই, ঠিক না? কিন্তু এটা কেউ যদি না জানে যে অ্যাম মানে হই না, অ্যামিজার মানে হই হয় হন এগুলো না, এর অর্থ যখন কি
প্রিপোজিশন প্লাস যখন নাউন বসবে তখন কিন্তু এর অর্থ কি হয়ে যায়, আসো, আসি, আসো, আসেন হয়ে যায়। আমি একটা সেন্টেন্স বলি হুইজ, তাহলে একটু ক্লিয়ার হবেন। হুইজ ওয়ান অফ দ্য কারেক্ট সেন্টেন্স, ওয়ান অফ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা দেখেন একটু বুঝিয়ে দিই, যে কি একটু হেজিটেশনের মধ্যে আছে তো। দেখেন যদি আমি বলি যে এ নাম্বার, হি ইজ ফুল, বি নাম্বার হচ্ছে হি ইজ এ ফুল, সি নাম্বার হি ইজ এ পুলিশ, ডি নাম্বার হি ইজ আ সরি, হ্যাঁ বলেন কোনটা রাইট, কোনটা রাইট বলেন। ফুলিশ লেখেন কোনটা রাইট হবে। হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ ফুল, হি ইজ এ ফুল, হি ইজ এ ফুলিশ, হি ইজ ফুলিশ, কোনটা রাইট হবে বলেন, অ্যান্সার দেন। এ বি সি ডি কোনটা রাইট হবে। আচ্ছা আচ্ছা, রাসেল সাহেব দিছে এ, হি ইজ ফুল। আচ্ছা, বি নাম্বার দিছে কাফি আহমেদ, বি। এগুলো তো অনেক জিনিস পড়ানো যায়, হ্যাঁ অনেক জিনিস, হ্যাঁ যেহেতু টেন্স পড়াচ্ছে তো বেসিক জিনিসগুলো আমরা এখন ধরে ধরে ওই যে প্রত্যেকটা টপিক যখন পার্ট অফ স্পিচ পড়াবো প্রত্যেকটা ধরে ধরে আমি পড়াবো। আচ্ছা বাবা, এই আখি আবার কি লিখছে, ইনোসেন্ট, নিষ্পাপ, ওকে। আচ্ছা তাহলে গাজীপুর আই এম ইন স্টুডেন্ট। আচ্ছা গুড। আমরা তিনটা সেন্টেন্স খুব মজা করে শিখলাম এবং খুব আনন্দের সাথে আপনি সেন্টেন্সটাতে বলতেছেন বাংলা কী হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এটাই আমি চাচ্ছি যে বুঝে যেন আপনি ইংলিশটা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, রিয়েল সাহেব লিখছে কনফিউজ। আচ্ছা ওকে, সমস্যা নেই। আচ্ছা আমরা তো বুঝে দিবই। আচ্ছা ওকে। আচ্ছা তাহলে কি হলো, হি ইজ ফুল, হি ইজ এ ফুল, হি ইজ এ ফুলিশ, হি ইজ ফুলিশ। আচ্ছা তাহলে দেখেন এ নাম্বারটা আমাদের ভুল, এ নাম্বারটা ভুল। কেন ভুল, কারণ ফুল হচ্ছে একটা নাউন। কি নাউন, ফুল একটা নাউন। আমরা জানি যদি আমরা পরিচয় দিতে, সে একজন বোকা, তার যদি পরিচয় দিতে চায় তাহলে আমাদের একটা আর্টিকেল লাগবে না, অবশ্যই আর্টিকেল লাগবে, কারণ এটা একটা নাউন। ফুল একটা কি বলেন, নাউন। কোন নাউন, কমন নাউন। আচ্ছা তাহলে এই যে হি ইজ এ ফুল, তার মানে নাউন আছে কিন্তু আর্টিকেল নেই, যদি তাহলে এই কারণে এটা ভুল। তারপর বি নাম্বারটা রাইট, বি নাম্বারটা রাইট, কারণ কি নাউন থাকলে অবশ্যই, নাউন থাকলে তার আগে একটা আর্টিকেল বসাইতে হবে। কমন নাউন যদি থাকে তার আগে অবশ্যই একটা আর্টিকেল বসাইতে হবে। সি নাম্বারটা ভুল, কেন ভুল, কারণ ফুলিশ, ফুলিশ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ফুলিশ একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসে, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসা যাবে না। আবার ডি নাম্বারটা রাইট, হি ইজ এ ফুলিশ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সে কেমন, সে হচ্ছে বোকা, বোকার মতো, ঠিক না। তার মানে এই যে আমরা এই ডি নাম্বারটা রাইট করলাম কেন, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, এই কারণে এই সেন্টেন্সের বি নাম্বার রাইট এবং ডি নাম্বার রাইট। এ নাম্বার ভুল, কারণ আর্টিকেল বসে নেই, কারণ নাউনের আগে আর্টিকেল অবশ্যই বসাইতে হবে। সি নাম্বার ভুল কেন, কারণ আমাদের অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসা যাবে না। এইরকম প্রশ্ন অনেক পরীক্ষায় আসছে, হ্যাঁ অনেক পরীক্ষায় আসছে এই প্রশ্নগুলো। আর ডি নাম্বারটা কেন, কারণ এটা রাইট, কারণ ফুলিশ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল বসে না, এটা রাইট। কারণ আর তাহলে কী হবে, যে এরকম যখন হবে অ্যাডজেক্টিভ যখন হবে তখন এটা কী হবে, সে কেমন, সে কেমন, সে বোকার মতো। তাহলে এই যে আমরা বুঝলাম যে বাংলাটা ভালো করে বুঝলে তখন ইংরেজিটা আমরা গ্রামারের যে কারেকশনগুলো আছে এগুলো আমরা কি কিছুদিনের মধ্যে আমরা কি এই জিনিসগুলো তখন শিখবো, তখন আমরা যে কোনো গ্রামার ধরতে পারবো। আশা করি সেন্টেন্সটা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা এবার আসেন, এবার আমরা জানি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের যদি ভি থ্রি হয় তাহলে হয় আমাদের পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স এটা আমরা শিখছি, ঠিক না। আমার টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, অথবা হ্যাড, অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ। আমরা জানি যে হ্যাভ হ্যাজের পর যদি ভার্বের ভি থ্রি থাকে তাহলে সেটাকে বলতেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
হ্যাডের পর যদি ভার্বের ভি থ্রি থাকে তাহলে সেটা বলছি আমরা পাস্ট পারফেক্ট টেন্স। উইল হ্যাভের পর যদি ভার্বের ভি থ্রি থাকে সেটা বলছি ফিউচার পারফেক্ট টেন্স। আমরা জানি পারফেক্ট টেন্সের কৌশলটা ছিল পারফেক্ট টেন্স হতে গেলে টু হ্যাভ ভার্ব হতে হবে, আর এরপর কি ভার্বের ভি থ্রি থাকতে হবে। টু হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি যদি থাকে তাহলে সেটাকে আমরা পারফেক্ট টেন্স বলতেছি, সেটাকে আমরা কি বলতেছি, পারফেক্ট টেন্স বলতেছি। আচ্ছা, তাহলে আমরা এটা শিখছি, এটা যখন হয় তখন আমরা যখন জানি যে হ্যাঁ যদি হ্যাভ ভার্ব প্লাস ভার্বের ভি থ্রি যদি থাকে, হ্যাভ ভার্ব প্লাস ভার্বের ভি থ্রি, তাহলে আমরা জানি সেটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি থাকে, হ্যাড যদি ভি থ্রি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট। উইল হ্যাভ যদি থাকে ভার্বের ভি থ্রি থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তো এক্ষেত্রে যে বিষয়টা সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে পারফেক্ট আমরা বুঝলাম, কিন্তু হ্যাভ ভার্ব যদি মেন ভার্ব হিসেবে বসে সেক্ষেত্রে কোন টেন্স হবে একটু লেখেন তো। হ্যাভ ভার্ব যখন মেন ভার্ব হিসেবে বসবে তখন কোন টেন্স হবে? আমরা জানি টু হ্যাভের পর যদি ভি থ্রি থাকে তাহলে পারফেক্ট টেন্স হবে, ঠিক না? হ্যাভ হ্যাজ থাকলে ভি থ্রি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ প্লাস ভি থ্রি থাকলে ফিউচার পারফেক্ট। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড যখন হ্যাভ ভার্ব যখন মূল ভাব হিসেবে বসবে তখন কোন টেন্স হবে? যেমন আমরা শিখছি যে আমরা শিখলাম যে বি ভাবগুলো যখন মেন ভাব হিসেবে বসে তখন ইনডিফিনিট হয়। তাহলে টু হ্যাভ ভাবগুলো যদি মেন ভাব হিসেবে বসে তখন কোন টেন্স হয়? একটু দ্রুত লেখেন কমেন্টে। এবং আমরা স্ট্রাকচার দেব, চমৎকারভাবে স্ট্রাকচার দিয়ে শিখতে চাই এবং অনেক চমৎকারভাবে এই ভাবগুলোর কৌশলগত দিকগুলো শিখতে চাই। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে, কিন্তু আমরা প্রেজেন্ট বলবো না, ইনডিফিনিট বলবো। কারণ আমরা দেখবো ইনডিফিনিট, এই যে আঁকি লিখছি চমৎকার, ইনডিফিনিট বলবো আমরা, হ্যাঁ। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে। যেমন এর আগে কি বিভাগগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হলো, পাস্ট ইনডিফিনিট হলো এবং ফিউচার ইনডিফিনিট হলো, ঠিক একইভাবে এই ঘটনাটা ওইখানে ঘটবে, ইনডিফিনিট হবে। দেখেন, আপনারা হয়তো মুখস্থ করে পড়াশোনা করছেন, এই কারণে পড়াটা একটু মনে হয় আপনাদেরকে ব্যতিক্রম মনে হচ্ছে এবং একটু মানে কষ্টসাধ্য হচ্ছে, কিন্তু এইভাবে যখন আপনি ইংরেজি শিখবেন ওই বারে ইংরেজি আর আপনাকে শিখতে হবে না, বারে ইংরেজি আর পড়তে হবে না। ওই একবার শিখে নিলেই মাথার মধ্যে যদি এঁকে দিতে পারেন তাহলে চমৎকারভাবে আপনি এই বিষয়গুলো শিখে ফেলবেন। আচ্ছা, গুড। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট হতে পারে চমৎকারভাবে, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে দেখেন, তাহলে আমরা চলে যাই। দেখেন, আমরা জানি পারফেক্ট হতে গেলে আমরা জানি যে আই হ্যাভ প্লেড ক্রিকেট। তাহলে আমরা কি বলতাম তখন? আমাদের অবশ্যই আমরা কি আই হ্যাভ প্লেড ক্রিকেট যখন বলতাম তখন আমাদের এটা পারফেক্ট টেন্স হয়ে যেত, কারণ হ্যাভ ভার্ব টু হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি, তার মানে পারফেক্ট টেন্স। কিন্তু আমরা এখন চাই আমরা এই মেন ভার্বটা ব্যবহার করব না, এখানে আমরা হ্যাভেই শুধু মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, টু হ্যাভেই মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে কী হবে দেখেন, সেক্ষেত্রে স্ট্রাকচার কীভাবে হতে পারে? তিনভাবে স্ট্রাকচার লিখতে পারেন। কৌশলটা দেখেন, আপনি তিনভাবে লিখতে পারেন। এক নম্বর হচ্ছে সাবজেক্ট লিখতে পারেন, তারপর টু হ্যাভ ভার্ব লিখতে পারেন, তারপর নাউন লিখতে পারেন। আচ্ছা, তারপর আপনি লিখতে পারেন সাবজেক্ট, এক নাম্বার একটা সেন্টেন্স বানাইতে পারেন, এইভাবে বানাইতে পারেন। সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব বানাইতে পারেন, টু হ্যাভ প্লাস আর্টিকেল প্লাস নাউন। ওকে, তারপর আপনি ব্যবহার করতে পারেন সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারেন, প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, 4 নাম্বার আপনি ব্যবহার করতে পারেন সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করতে পারেন।
তাহলে 4 ধরনের স্ট্রাকচার আমরা গঠন করতে পারি। কিন্তু যাই লিখি না কেন, টু হ্যাভ ভার্ব দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স মেকিং করব, তখন এটা অধিকার অর্থে ব্যবহার হবে। অধিকার অর্থাৎ এই সাবজেক্টের অধিকার অর্থে এই নাউন বা প্রত্যেক ক্ষেত্রে তো নাউন আছে, এই সাবজেক্টটার কি তার অধিকারের অর্থে বোঝাবে। অর্থাৎ টু হ্যাভ ভার্ব আছে অধিকার অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, অধিকার অর্থে পজিশন ভার্ব। টু হ্যাভ ভার্বকে বলা হয় পজিশন ভার্ব, বা বাংলায় আমরা যদি বলি অধিকার অর্থে ব্যবহার হবে। দেখেন কত চমৎকারভাবে আমরা লিখতে পারি, অনেকভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই, আমরা অনেকভাবে লিখতে পারি। দেখুন আমরা 4টা সেন্টেন্সে লিখি, সবগুলো অধিকার অর্থে ব্যবহার হবে, পজিশন ভাব হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখেন আমি যদি বলি আই হ্যাভ কি মানি, আমার কি টাকা আছে। ওকে, 2 নাম্বার আমরা লিখতে পারি আই হ্যাভ এ কার। আচ্ছা, 3 নাম্বার ব্যবহার করতে পারি আই হ্যাভ এ নাইস কার। 4 নাম্বার ব্যবহার করতে পারি আই হ্যাভ এ ভেরি নাইস কার। আচ্ছা দেখেন, তার মানে যে হ্যাভ ভার্ব ব্যবহার করছি, তার মানে হ্যাভ ভার্ব ব্যবহার করছি যেহেতু, তাহলে প্রেজেন্ট টেন্স। হ্যাড ব্যবহার করতে হলো পাস্ট টেন্স। তার মানে আই হ্যাভ এ কার, আমার আই হ্যাভ মানে আমার টাকা আছে, নাউন ব্যবহার করছি। তারপর কি আর্টিকেল প্লাস নাউন ব্যবহার করছি, আর্টিকেল প্লাস নাউন। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ নাইস কার, আমার একটা সুন্দর গাড়ি আছে। আই হ্যাভ এ ভেরি নাইস কার, আমার একটা কি আছে, আমার একটা খুবই সুন্দর গাড়ি আছে। তাহলে আমার একটা খুবই সুন্দর গাড়ি আছে, তার মানে 4 ধরনের সেন্টেন্স বানাইছি। প্রত্যেকের ক্ষেত্রে ভার্ব হচ্ছে আছে অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ সাবজেক্টের অধিকারে আছে, অর্থাৎ মানি আছে, গাড়ি আছে, কার আছে। একইভাবে আমরা এই জায়গাটাতে হ্যাটও ব্যবহার করতে পারি। আই হ্যাড এ মানি, আই হ্যাড এ কার, আই হ্যাড এ নাইস কার, আই হ্যাড এ ভেরি নাইস কার। আমরা আবার কী ব্যবহার করতে পারি, উইল হ্যাভ ব্যবহার করতে পারি। আই উইল হ্যাভ মানি, আই উইল হ্যাভ এ কার, আই উইল হ্যাভ এ নাইস কার, আই উইল হ্যাভ এ ভেরি নাইস কার। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন অধিকারতে। এখন আপনারা প্রত্যেকেরই যার যেটা আছে 3টা সেন্টেন্স মেকিং করেন। আপনার কি আছে, আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার কি আছে, আপনার কি আছে, অনেক কিছুই তো আছে। এগুলো দিয়ে এখন সেন্টেন্স দিয়ে আপনি ইংরেজি দিয়ে বলবেন, তাহলে কীভাবে বলবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন আমার অনেক টাকা আছে, আমার অনেক বাড়ি আছে, আমার অনেক জমি আছে, আমার অনেক ভাই বোন আছে, আমার অনেক কি আছে, আমার অনেক সুন্দর পাখি আছে, আমার অনেক সুন্দর বান্ধবী আছে। যে কিছু আপনি এইটা বলতে পারেন। সেক্ষেত্রে ইংরেজি দিয়ে আপনি লেখেন, লেখেন তো আপনার কি আছে এগুলো লেখেন। আর যদি পাস্ট টেন্স যদি বুঝান যে আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড ছিল এখন নাই, তাহলে কী হবে, আই হ্যাড এ বিউটিফুল গার্লফ্রেন্ড, ঠিক না? তার মানে অতীতে ছিল, আর মনে করুন ভবিষ্যতে থাকবে, এরকম হলে তখন কী বলবো, আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকবে, আই উইল হ্যাভ এ বিউটিফুল গার্লফ্রেন্ড, ঠিক না? তাহলে এভাবে আমরা এখন সেন্টেন্স বানাইতে পারি। এখন আপনারা দেখেন খুব চমৎকারভাবে যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনি বানাইতে পারেন, যে কোনোভাবে আপনি বানাইতে পারেন। তার মানে আপনার কি থাকবে, আপনার যদি ভবিষ্যতে কোনো বান্ধবী থাকে তাহলে উইল দিয়ে ব্যবহার করবেন, যদি অতীতে বান্ধবী ছিল এখন নাই তাহলে হ্যাড দিয়ে ব্যবহার করবেন, আর বর্তমানে যদি আসে সেক্ষেত্রে আপনি হ্যাজ ব্যবহার করবেন। এই তো, তাহলে 4 ধরনের সেন্টেন্স মেকিং করছি। আপনি এখন দেখেন এই যে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক। ওই যে আই হ্যাভ যে বা বুক হবে না শুধু, কারণ বুকটা হচ্ছে নাউনের আগে আর্টিকেল বসাইতে হবে। 1 নাম্বারটা ভুল হয়ে গেছে। আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ নাইস বুক, আই হ্যাভ এ ভেরি নাইস বুক। আচ্ছা, তাহলে ওই বুকটা হবে না, প্রথম সেন্টেন্সটা হবে না। হ্যাঁ, তাহলে দেখেন আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ নাইস এ কার, আই হ্যাভ ভেরি নাইস কার। আচ্ছা, এটা তো আমি কার লিখছি, ওই জিনিসটা লেখা যাবে না। অন্যদি আপনার তো অনেক কিছু আছে, আপনার বাবা আছে, আই হ্যাভ এ ফাদার, আমার বাবা আছে, ঠিক না? লেখেন হ্যাঁ, এই যে আঁকি লেখছে আই হ্যাভ এ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন আছে। ওকে, বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন আছে। আচ্ছা, ওকে, তার মানে আমরা কি লিখলাম, আমরা কেমন, আমরা কি আমাদের পরিচয় দিলাম, আমরা কেমন সেটা পরিচয় দিলাম, আমরা কোথায় আছি সেটা ইংরেজি দিয়ে বলতে পারতেছি, এবং আমরা এখন বলতেছি আমাদের কি আছে সেটাও আমরা ইংরেজি দিয়ে বলতে পারতেছি। আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই বোন আছে,
আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সাইকেল আছে, আমার জমি আছে, আমার নদী আছে, আমাদের দেশের নদী আছে না? তাহলে আমাদের কি এরকম অনেক কিছুই আমাদের বলতে, আমার মোবাইল আছে, আমার কি আছে, আমার দুইটা হাত আছে, আমার একটা মাথা আছে, আমার দুইটা চোখ আছে, দুইটা পা আছে, আমার একটা কি আছে, আমার একটা হুম, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, আমার স্বপ্ন আছে, হ্যাঁ, আই হ্যাভ ড্রিম, হ্যাঁ, আই হ্যাড এ গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমার একটা কী ছিল, রাসেল লিখছে উইল হ্যাভ এ স্মার্ট হোম, আমার একটা ভবিষ্যতে স্মার্ট বাড়ি হবে, গুড। আই উইল হ্যাভ এ ভেরি বিউটিফুল ওয়াইফ, আমার ভবিষ্যতে একটা কি হতে পারে, ফিউচারে একটা সুন্দর, খুবই সুন্দর কি, হ্যাঁ, চমৎকারভাবে রাসেল লিখছে, দেখছেন? ওই জিনিসগুলোই বুদ্ধি খাটিয়ে এখন জাস্ট লিখতে হবে। কেন আপনি ইংরেজি পারবেন না? কেন আপনি ইংরেজি বাংলা শিখে শিখে কেন পাবেন না? এবং গ্রামাটিক্যাল শিখে শিখে কেন পাবেন না? আমরা একই সাথে গ্রামার শিখতে চাই, আমরা একই সাথে স্পিকিং শিখতে চাই, আমরা একইভাবে বাংলার ইংলিশ ট্রান্সলেট করতে চাই, বুঝে বুঝে, মুখস্থ করে না। এবং একই সাথে ইংরেজি গ্রামার টেন্সকে আমরা জব্দ করতে চাই, ইংরেজিকে জব্দ করতে চাই না। তুমি সব দিক দিয়ে আমার মাথায় সেট আপ হবা, স্পোকিং হিসাবে সেট আপ হবা, সেন্টেন্স হিসাবে সেট আপ হবা, ইংলিশ থেকে বাংলা যেমন আমি করতে পারি, একটা ইংলিশ লিখলাম, ইংলিশ যেন আমি বাংলাটা চট করে করতে পারি, হ্যাঁ, এটার ইংলিশ এটা হতে পারে যে আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে, আই হ্যাভ এ নাইস ফ্রেন্ড, আমার একটা বন্ধু, চমৎকার বন্ধু আছে, আই হ্যাভ এ ভেরি নাইস হোম, আমার একটা কী আছে, সুন্দর বাড়ি আছে। ওকে, আচ্ছা, যেমন রাসেল সাহেব কিন্তু খুব চমৎকারভাবে প্রত্যেকটা টেন্সকে ব্যবহার করছে। সে প্রেজেন্ট টেন্স ব্যবহার করছে, পাস্ট টেন্স ব্যবহার করছে, ফিউচার টেন্স ব্যবহার করছে চমৎকারভাবে। আই হ্যাভ ফলোয়ার, আমার একটা কি আছে, ফুল আছে, ওকে। আচ্ছা, আই হ্যাভ বুক, আমার একটা বই আছে, আই হ্যাভ এ নাইস বুক, আই হ্যাভ এ ভেরি নাইস বুক। আচ্ছা, ফাতেমা খাতুন লিখছে। তার মানে আমরা আজকে ইংরেজি টেন্স শিখছি খুব মজা করে। ইংরেজি টেন্সের সাথে সাথে আমরা ইংরেজির সেন্টেন্স মেকিং করতে পারছি, যেটা আমাদের খুব জরুরি। আমরা কোনো কিছু লিখতে পারি না, সেই লেখাটা আমরা ভীতিটাকে দূর করছি, হ্যাঁ, যে আমরা এখন লিখতে পাবো, আমরা কোনো বিষয় না, যে আমরা এখন লিখতে পাচ্ছি, হ্যাঁ, আমার পরিচয় আমি দিতে পারতেছি। আমাকে যদি ভাইবা বোর্ডে গিয়ে বলে যে 2-4 লাইন বলেন, তাহলে আমরা ওই ভয়টা আর খাবো না, হ্যাঁ। তারপর এতগুলো সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে যদি বলতে পারেন, তাহলে স্মার্ট হবে। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি চমৎকারভাবে এই জিনিসগুলো শিখে ফেললাম। এই জিনিসগুলো শিখে আমরা একটা আনন্দ উপভোগ করলাম। আনন্দ উপভোগের সাথে আমরা জিনিসগুলো বুঝতে পারলাম যে হ্যাঁ, এই বিষয়গুলো এইভাবে শিখলে আমাদের জন্য দ্রুত ভালো হবে। আর আমাদের যাই শিখি না কেন, আমাদের সাথে সাথে আমাদের বলতে হবে। আর বলতে পারলে আমরা টেন্স বুঝবো, আমরা সাথে সাথে যে কোনো বিষয় লিখতে পারবো। হ্যাঁ, এই তো গুড, চমৎকারভাবে জান্নাত সুন্দরভাবে লিখছে। আচ্ছা, তাহলে আমরা ফিউচার টেন্সও ব্যবহার করবেন। ওগুলো ফিউচার ব্যবহার কি, ওই যে এই যে ওই ফিউচার টেন্স করতে পারবেন। এখন মডাল অক্সিলারিভাবে ব্যবহার করতে পারবেন। যদি বলেন যে আই কি মে হ্যাভ, মে লিখলেন, তারপর আই ক্যান হ্যাভ, মডাল ব্যবহার করবেন, দিয়ে হ্যাভ ব্যবহার করবেন, ঠিকই আছে। আই মে হ্যাভ এ কার নিলেন, তারপর কি কুড ব্যবহার করতে পারেন। তাহলে মে মানে কি থাকতে পারে, মাইট, ক্যান, মডাল অক্সিলারি ব্যবহার করে আপনি হ্যাভ ব্যবহার করতে পারেন। তারপরও সেক্ষেত্রে একটা মডাল অক্সিলারির ব্যবহারটা আপনি শিখে ফেললেন তখন। যেমন উইল আপনি ব্যবহার করছেন, আই উইল কি হ্যাভ এ কার, এইটা হচ্ছে মডাল অক্সিলারি ভাব না, এটা ফিউচার। এই মডেলটা আপনি চেঞ্জ করেন, উইলটাকে চেঞ্জ করেন, উইলের জায়গায় মে লেখেন, হ্যাঁ, উইলের জায়গায় ক্যান লেখেন, উইলের জায়গায় মাইট লেখেন, কুড লেখেন। তাহলে কি এই মডালগুলো চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে হ্যাভের ভ্যারাইটিসটা আসবে। তাই আই উইল হ্যাভ এ কার, আমার একটা কি গাড়ি থাকবে। আই মে হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতে পারে। আই ক্যানটা একটু ব্যবহার করাটা কেমন হয়ে যায়, মাইট, কুট, এগুলো আমরা এখন ব্যবহার করতে পারি, ঠিক না? যেটা ব্যবহার করি সেক্ষেত্রে অর্থ যাই হোক না কেন আমরা বুঝতেছি যে হ্যাঁ, মডাল অক্সিলারি ভাব, যে কোনো মডাল অক্সিলারি ভাবের পর হ্যাভ ব্যবহার করেও আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো। অর্থাৎ মডাল অক্সিলারি ভাব যে 24টা আছে, সেই 24টার মধ্যে সেমি মডেল আছে, পিওর মডেল আছে, সেই মডেলগুলো ব্যবহার করেও আমরা ইংরেজিটা শিখতে পারি, সেন্টেন্সটা মেকিং করতে পারি, সেন্টেন্সকে আমরা বাড়াইতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটা টেকনিক শিখে দিলে আপনি আরও ইংরেজি সেন্টেন্স বেশি বানাইতে পারতেছেন।
তার মূল কাজ কি? আমরা শুধু গ্রামারের মধ্যে কি থাকবো না, আমি কিন্তু বলে দিয়েছি আপনি যেখানেই পড়েন না কেন খুবই সাধুবাদ, আমরা শিখেন, সাথে আমি আছি আপনাদের সাথে লেগে, আমি শেষ পর্যন্ত হাতে কলমে আপনাকে এমন চমৎকার করে আমি ইংরেজি এবং বাংলা শিখিয়ে দিব, আশা করি খুব একটা কঠিন মনে হবে না ইংরেজিকে। খুব একটা ইংরেজিকে কঠিন মনে হবে না। আমি যে খুব ইংরেজি ভালো জানি তা না, কিন্তু যতটুকু আমি যে সিস্টেমে শেখাবো সেই সিস্টেমগুলো যদি ফলো করেন, আশা করি ইংরেজি আপনাকে বিপদে ফেলাইতে পারবে না। তাহলে আমরা কি এখন একটু কঠিন সেন্টেন্সে যাব, মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে করে আমরা শিখবো। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে করে আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা একটা প্যাসেজে যেতে চাই। একটা প্যাসেজে যেতে চাই। এই প্যাসেজে আপনারা বলেন যে কোনটা কোন টেন্সে আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এই যে আমি একটা লিখছি এখানে, এটা একটু আপনারা বলেন তো, এখানে ভার্বগুলো বের করে করে দেখেন, সেন্টেন্সটা একটু পড়েন আগে। আচ্ছা, ওকে, এই সেন্টেন্সটা একটু পড়েন। আচ্ছা, তাহলে আমরা একটু শিখতে চাই এই সেন্টেন্সটা। আচ্ছা, দেখেন তো, দি টার্ম ডায়াসপোরা ইজ ইউজড। দেখেন এইখানে ভার্ব আছে, আমরা ভার্বগুলোকে তাকে নেই, এইখানে ভার্ব আছে। আচ্ছা, তারপরে এইখানে ভার্ব আছে, এইগুলা ভার্ব। তারপরে এইখানে ভার্ব। বললেন তো কোন টেন্সের এগুলো ভার্ব, কোন টেন্সের এগুলো ভার্ব, কোন টেন্সের এগুলো ভার্ব? এখানে আছে ভার্ব। এখানে ভার্ব আছে, কোন টেন্সের ভার্ব আছে? একটু কমেন্টে একটু লেখেন কোন টেন্সের ভার্ব আছে এগুলো। কোন টেন্সে এই ভার্বগুলো আছে? দি টার্ম diaspora is used to refer to people who have left their homeland and settled in other parts of the world, either because they were forced to do so because they wanted to live on their own. এই যে আমি সেন্টেন্সগুলো লিখছি, আপনারা বলেন যে কোনটা কোন টেন্স আছে। এটা 1 নাম্বার দিলাম, 1 নাম্বারটা কোন টেন্সে আছে। হ্যাভ লিভড, এটা 2 নাম্বার দিলাম, কোন টেন্সে আছে। এক লেখে লিখবেন কোন টেন্স। সেটেল, এটা 3 নাম্বার, এটা কোন টেন্সে আছে। তারপরে 4 নাম্বারে কোথায়, হ্যাঁ এই যে এখানে ওয়ার ফোর্সড, 4 নাম্বারে কোন টেন্সে আছে। এবং দে ওয়ান্টেড, এটা কোন টেন্সে আছে। 5। এই তো এই 5টা 1 2 3 4 5 লিখবেন যে কোনটা কোন টেন্সে আছে। এই যে আমরা যে এতক্ষণ শিখলাম, এখন বড়, এখন ছোট ছোট সেন্টেন্স শিখেছি। এবার দেখেন এটা পুরোটাই একটা লাইন, দেখেন এটা একটা পুরো সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে দেখেন কমপ্লেক্স বানিয়ে কিভাবে, কমপ্লেক্স বা কম্পাউন্ড বানিয়ে কিভাবে একটা বড় সেন্টেন্স বানানো যায়। আমি জানি একটু কষ্ট হবে এটা, হ্যাঁ, কিন্তু সমস্যা নেই। এই সেন্টেন্সের মিনিং বের করাটা আমরা ছোটোগুলো শিখছি যেহেতু, তাহলে এগুলোও পারবো। জাস্ট একটা কৌশল শিখিয়ে দেবো আমি, হ্যাঁ, শিখিয়ে দিব। তাহলেই আপনার হয়ে যাবে। তার মানে এটার বাংলা অর্থ কী হবে? দি টার্ম ডায়াসপোরা ইজ টু রেফার টু পিপল হু হ্যাভ লিভড দেয়ার হোমল্যান্ড অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ ওয়ার্ল্ড, আইদার বিকজ দে ওয়ার ফোর্স টু ডু সো অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন। এইটার বাংলা মিনিং কেমন হতে পারে? এখানে কতগুলো টেন্স আছে। এখন তো আমরা শুধু টেন্স শিখলেই হবে না, টেন্স আমাদের কাজে ব্যবহার করতে হবে। হ্যাঁ, 1 নম্বরে 2 নম্বর, 1 নম্বরটা না লিখে 2 নম্বর লিখছে, ব্যাপারটা কি? 2 নম্বর প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, যেটা পারছে সেটা লিখছে, ওকে, সমস্যা নেই। রাসেল যেটা পারছে সেটা লিখছে। আচ্ছা, তারপর 3 নম্বর লিখছে, 3 নম্বর পাস্ট ইনডিফিনিট, ওকে। 4 নম্বর পাস্ট ইনডিফিনিট, 4 নম্বর পাস্ট ইনডিফিনিট, আচ্ছা, ওকে। 5 নম্বরটা, আচ্ছা, 5 নম্বরটা রাসেল পাস্ট ইনডিফিনিট, ওকে। আচ্ছা, যেভাবে ম্যাডাম আমাদের লিখছে প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে, প্রেজেন্ট পারফেক্ট, ওকে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ এবং পাস্ট ইনডিফিনিট, ওকে। সুটি লিখছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ওকে, ওকে, ওকে। আচ্ছা, দেন চমৎকারভাবে আপনারা অ্যান্সারগুলো দিতে পারতেছেন। খুব মজা করে ইংরেজি শেখা যায়, হ্যাঁ, খুব মজা করে শেখা যায়। এবং এমন করে আমরা শিখতে চাই যেন আমরা কখনো ভুলে না যাই, আর বারে বারে আমাদের প্র্যাকটিসে আসতে হবে। ওকে, আর আমি মন থেকে শেখাচ্ছি আপনাদের, হ্যাঁ, খুব মন থেকে শেখাচ্ছি।
আপনারা শুধু জাস্ট একটু মনোযোগ দেন, যেভাবে ক্লাসগুলো করতে বলছি, যেভাবে ক্লাসগুলো বারবার রিভিশন দিতে বলছি, জাস্ট ক্লাসগুলো দেন, খুব ইজিলি আপনি 4-5টা লেকচারের পরে খুব ইজি হয়ে যাবেন ইংরেজির বিষয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। 5 নাম্বারটা লেখেন, 5 নাম্বার, 4 নাম্বার মধ্যে 5 নাম্বারটা তখন দেখতে পাননি, আচ্ছা ওকে সমস্যা নেই। হক, মিস্টার হক আমাদের 5 নাম্বারটাও দেখতে পাননি, আচ্ছা ওকে, তাহলে আচ্ছা 1 নাম্বারটা পরে দিচ্ছেন, ওকে সমস্যা নেই, আচ্ছা ওকে আচ্ছা, তাহলে আমি মোটামুটি সবাই অ্যান্সার কমেন্ট লিখছেন, ওকে 70% 80% সবারই সঠিক হয়েছে, 2-1 জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ আচ্ছা। আসিফ খাতুন খান, আসিফ খান নতুন, ওকে নো প্রবলেম, আচ্ছা আপনি ক্লাস দেখেন, দেখতে থাকেন, চমৎকারভাবে আপনি শিখে ফেলবেন। আচ্ছা 5 নাম্বারটা পাস্ট ইনডিফিনিট দিয়েছে, ওকে। আচ্ছা আমরা বি ভাবের আরেকটা ব্যাপার আমরা একটা শিখে নিই, আমি ভুলে গেছিলাম বি ভাবের আরেকটা ব্যাপার করতে। আপনি মনে রাখবেন বি ভাবের পর যদি আইনজি যোগ থাকে তাহলে হয়ে গেল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। বি ভাবের পরে, বি ভাবের পরে, হ্যাঁ বি ভাবের পর যদি আইনজি যোগ থাকে তাহলে হয়ে যায় কন্টিনিউয়াস। বি ভাব যখন কি, বি ভাব যখন মেইন ভাব হিসেবে বসে তখন হয়ে যায় ইনডিফিনিট, ইনডিফিনিট। আর মনে রাখবেন বি ভার্বের পরে, বি ভার্বের পরে যদি ভার্বের V3 থাকে তাহলে হয়ে যাবে প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম, প্যাসিভ হয়ে যাবে, প্যাসিভ। প্যাসিভ হবে আবার কোন টেন্স হবে, টেন্স হবে বি ভার্বের অনুপাতে ইনডিফিনিট হবে, ইনডিফিনিট হবে, প্যাসিভের প্যাসিভ হবে, ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হবে। প্রেজেন্ট টেন্সের যদি অক্সিলারি ভাব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, যদি পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভাব থাকে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, তাহলে দেখেন আমরা উদাহরণ দেই, যেমন দেখেন আই বা হি দিয়ে দিই, তাহলে সহজ হবে। তাহলে আমরা বুঝি নেই, দেখেন যদি থাকে যে হি ইজ প্লেইং ক্রিকেট, ক্রিকেট, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কি কন্টিনিউয়াস, এটা হয়ে গেল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু এম আছে তাহলে এটা হচ্ছে আমাদের সমান সমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওকে। যখন আমরা বলতাম যে আমরা যখন বলতাম যে এখন যদি বি ভাবের পর যদি V3 থাকে, বি ভাবের পর যদি V3 থাকে তাহলে প্যাসিভ হয়ে যাবে, যেমন কি ধরেন ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম, তাহলে দেখেন ক্রিকেট এটা হচ্ছে সাবজেক্ট, এখানে এখানে বি ভাব, তারপর ভাবে V3, তার মানে এটা প্যাসিভ হয়ে যাবে। কোন প্যাসিভ হবে, তাহলে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, এই প্রেজেন্ট টেন্সের, যেমন অ্যামিজার, তাহলে এটা প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওকে। আর যদি বি ভাবটা মূল ভাব হিসেবে বসতো তাহলে তো জানেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ইজ আ বয়, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওকে। তাহলে বি ভাবের পরে যদি আইনজি যোগ থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বি ভাবের পর যদি বি ভাবের পর ভাবে V3 থাকে তাহলে ওই টেন্সের প্যাসিভ হবে, যদি ওয়াস প্লাস প্লেট থাকতো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, যদি ইজ প্লাস তাহলে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, যদি ওয়াস প্লেট থাকতো তাহলে পাস্ট টেন্সের প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, আর যদি মেইন ভাব হিসাবে বসে তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা এই জিনিসটা আমি বলিনি, এই কারণে আপনার এটা বুঝতে সমস্যা হয়েছে, যেহেতু এটা বি ভাব আছে তাহলে বি ভাবের পরে কি আছে, বি ভাবের পর ভাবের V3 আছে, তার মানে কোনো কথা নেই, এটা হচ্ছে আমাদের প্যাসিভ, এটা হচ্ছে আমাদের কি প্যাসিভ, এটা হচ্ছে আমাদের প্যাসিভ, আচ্ছা। তাহলে কোন টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তারপরে আমরা জানি হ্যাভ লিফট, আমরা জানি হ্যাভ হ্যাজের পর ভাবের V3 যদি থাকে তাহলে আমরা জানি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি V3টা না থাকতো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতাম, ঠিক আছে। আর এইটা মনে করবেন এটা অনেকে ভুল করছেন, কেন ভুল করছেন, কারণ আপনার পাস্ট টেন্স দেখছেন, কিন্তু মনে রাখবেন অ্যান্ড যুক্ত কোনো সেন্টেন্সের দুইটা, এই অ্যান্ড যুক্ত যদি কোনো দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাহলে অ্যান্ড কিন্তু হ্যাভ লিভড একটা সেন্টেন্সকে যুক্ত করছে, আবার সেটেল একটা সেন্টেন্সকে যুক্ত করছে, মনে রাখবেন অ্যান্ডের আগে যে টেন্স থাকবে অ্যান্ডের পরেও একই সেন্টেন্স হবে, এটা একটা রুল আছে, সেটা আমরা শিখবো। তার মানে এইটা যেহেতু অ্যান্ডের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে এখানেও এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট, তার মানে এখানে হ্যাভটা উজ্জ্বল আছে, হ্যাভটা উজ্জ্বল আছে,
হ্যাভটা কি আছে, উজ্জ্ব আছে। তাহলে মনে রাখবো অ্যান্টের আগে যদি আমাদের যে টেন্স হবে অ্যান্টের পরেও একই টেন্স হবে। যদি হ্যাভ লিভড আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে হ্যাভটা এখানে উজ্জ্ব আছে। এখানে বুদ্ধি করে ওই প্যাসেজের মধ্যে হ্যাভটা দেয়নি। জানো স্টুডেন্ট কেমন জানে, স্টুডেন্টের আইকিউ কেমন, বা স্টুডেন্ট এই রুলটা জানে কি না যে অ্যান্টের আগে যে টেন্স থাকে অ্যান্টের পরেও একই টেন্স হয়। তার মানে আমাদের এখানে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আচ্ছা। তারপরে আমরা জানি এই যে এটা বিভাবের পর ভার্বের কি আছে, ভি3। বিভাবের ভার্বের ভি3, তার মানে এটা আমাদের প্যাসিভ। এটা কি আছে, প্যাসিভ কোন টেন্সের প্যাসিভ, যেহেতু ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আর ওয়ান্টেড, আমরা যেহেতু ওয়ান্টেড ভি2 আকারে আছে, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আচ্ছা, হ্যাঁ, কালকেও আমাদের ক্লাস হবে। হ্যাঁ, কালকেও আমাদের ক্লাস অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা কি, আশা করি আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, এবং এই বিষয়টা এখন আমাদের বাংলা মিনিংটা কেমন হবে, বাংলা মিনিংটা আমাদের কেমন হতে পারে, এই বিষয়টা একটু আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভগুলো একটু ভালো বুঝবো, সেক্ষেত্রে আমরা এটার মিনিংগুলো তখন চমৎকারভাবে করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা আরেকটা লেখেন। এটা লেখেন তো, এটা কোন টেন্সে আছে এবার বলেন। এটা লেখেন, এই যে এখানে ইউজটা আছে। হ্যাঁ, এটা কোন টেন্সে আছে এটা লেখেন। এটা 2 নাম্বার লেখেন। সরি, এটাতে একটা ভার্বই আছে না, ও এখানে একটা ভার্বই আছে। বলেন এই ভার্বটা কোন টেন্সে আছে। হ্যাঁ, তারপরে এটা লেখেন। এটা আমি দেই, এটা দেই, দাঁড়ান। ওরা 5 দিয়েছি তো, এটা 6 নাম্বার লেখেন। 6 নাম্বার লেখেন, এটা লাইন লেখেন। 6 নাম্বারটা লেখেন, 6 নাম্বার কোন টেন্সে আছে। আবার এইখানে আছে, এই যে এখানে এটা লেখেন 7 নাম্বার কোন টেন্সে আছে। তারপর এইখানে আছে, এই যে এটা একটা 8 নাম্বার হ্যাজ বিন স্টাডিং। এটা কোন টেন্সে আছে। তাহলে এই দুইটা একটু লেখেন, যে এই তিনটা একটু লেখেন যে 6, 7, 8 কোন টেন্সে আছে। 6 নম্বর কোন টেন্সে আছে, দি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হয়ে গেছে, এখানে ওয়ার্ল্ড হবে। হ্যাঁ, WRLD। হ্যাঁ, দি ওয়ার্ল্ড হবে। হ্যাঁ, দি ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ইউজড। না, ওয়ার্ডে হবে, সরি, ওয়ার্ডে হবে। এটা ওয়ার্ড বলতে ওই ডায়াসপোরা ওয়ার্ডটা আর কি। হ্যাঁ, ঠিক আছে। দি ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি। তা দি ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড, ঠিক আছে। দি ওয়ার্ল্ড হ্যাজ বিন মেনি ডায়াসপোরাস অ্যান্ড স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দি ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্টেড অনলি ইন রিসেন্ট ডিকেটস। আচ্ছা, তাহলে আপনাদের একটু লেখেন 6, 7, 8 কোন টেন্সে আছে আমাদের। আর এগুলো খুব চমৎকারভাবে আমি বাংলা শেখাবো। হ্যাঁ, আপনার এমন কোনো সেন্টেন্স নাই যে আপনি বাংলা মিনিং বের করতে পারবেন না। আপনি 100% না বলে 80% বা 90% বের করে ফেলবেন। আর 80-90% করতে পারলে এনাফ। তাহলে দি ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি। এই 6 নাম্বার ইউজটা কোন টেন্সে আছে। দি ওয়ার্ল্ড হ্যাজ seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. আচ্ছা, ওকে। 6 নম্বরে যেবার সুন্দর অ্যান্সার দিয়েছে, দেখি যেবার কি অ্যান্সার দিয়েছে। আচ্ছা, ওকে। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ প্রেজেন্ট ইমপারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা। আপনি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু তখন আমাদের জ্ঞানটা তখনই বাড়বে যখন আমরা এই বড় বড় সেন্টেন্স বের করতে পারবো। তখন আমরা ইংরেজি এত সহজ করে বুঝতে পারবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো দেখেন আমরা দেখি এইখানেই কিন্তু কি আছে, বিভাব আছে। আমরা জানি বিভাব প্লাস ভার্বের ভি3,
তার মানে এখানে বি ভাব আছে, এখানে ভার্বের ভি থ্রি আছে, তার মানে এটা আমরা কোনো কথা নেই, এটা আছে প্যাসিভ। কি আছে? প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ আছে? আমরা জানি অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। তার মানে 6 নাম্বারটা আমার হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। আচ্ছা, হ্যাজ বিন, আমরা জানি হ্যাজের পর ভার্বের ভি থ্রি, আমরা জানি ভি থ্রি মানে কি? ভি থ্রি মানে হচ্ছে পারফেক্ট, ভি থ্রি মানে হচ্ছে কি? পারফেক্ট। কোন পারফেক্ট? হ্যাজ আছে, হ্যাজ মানে কি? আমরা জানি হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে 7 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপরে কি? এই হ্যাজ বিন স্টাডিং, আমরা জানি কি? আমরা জানি যে হ্যাভ বিন প্লাস আইনজি যোগ, ভাবের সাথে আইনজি যোগ। তা আমরা জানি বিন জায়গায় দুইটা আছে, এখানে ভি থ্রি আছে প্লাস আছে কি? বি ভাব আছে। তার মানে আমরা জানি যে ভি থ্রি কি? ভি থ্রি মানে পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে দুটো মিলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স ফর ব্যবহার থাকে, বলেন তো এখানে সিন্স ফরের ব্যবহারটা কোথায়? বলেন। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাইলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট থাকলে তো এটা টাইম বেস্ট একটা বিভাব না, এটাও কিন্তু বিভাব একটা, এটা পরে শেখাবো, এটা একটু বিভাব শিখলে একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, হ্যাভ বিনও একটা বিভাব হয়, হ্যাঁ, যেহেতু ভাবের সাথে আইনজি যোগ আছে। তো সেটা আজকে ওইদিকে যাচ্ছি না আমি, আজকে আমি এটা জানতে চাই যে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে ফর সিন্সের ব্যবহার হয়, একটা সময়ের উল্লেখ থাকতে হয়। বলেন তো এই সেন্টেন্সের সময় কোথায় আছে? একটু বলেন। দি ওয়ার্ল্ড হ্যাজ বিন মেনি diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. এই সেন্টেন্সের সময়টা কোথায়? কারণ আমরা জানি যে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি তখন আমাদের কি করতে হয়? তখন আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট বলতে গেলে আমাদের কিন্তু একটা সময় লাগে। কি লাগে? আমাদের একটা সময় লাগে। সময়টা কোথায় আমাদের আছে? সময়টা কোথায় আমাদের? বলেন, সময়টা আমাদের কোথায়? আমরা জানি যখন আমি বলি আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 hours বা 1 hours, এখানে কোথায়? এই তো চমৎকারভাবে লিখছেন। রিসেন্ট রিসেন্টটা সময় না, এটা একটা অ্যাডভার্ব, হ্যাঁ। এই ডিকেটসটা আছে সময়, সাম্প্রতিক সময়গুলো, ডিকেটস মানে দশক, তাহলে ইন রিসেন্ট ডিকেটস, এই ডিকেটসটা হচ্ছে আমাদের, দেখেন ফর সিন্স ব্যবহার না হইতেও পারে, ফরম হতে পারে, কোনো কিছু না থাকতেও পারে, ঠিক না? তাহলে এই যে রিসেন্ট ডিকেটস, এইটা হচ্ছে আমাদের সময়। তার মানে পৃথিবী, এগুলো যখন পুরো সেন্টেন্সটা বাংলা করে দিব তখন বুঝতে পারবেন। আজকাল এগুলো দিকে না যাই, আপনারা এইটুকু বুঝলেই আজকের জন্য এনাফ, আজকের জন্য অনেক এনাফ যে আমরা আজকে বিভাবের কন্টিনিউয়াস ফর্ম শিখছি, বিভাবের প্রেজেন্ট টেন্স ফর্ম দেখছি, এবং বিভাবের প্যাসিভ ফর্ম শিখছি। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখছি বিভাব প্লাস ভাবের সাথে আইন যোগ, এটার ব্যাপার শিখছি। তার মানে এটা হবে আমাদের কন্টিনিউয়াস, এটা হবে কন্টিনিউয়াস। আমরা শিখলাম বিভাব প্লাস কি? বিভাব প্লাস যখন মেন ভাব হিসাবে বসবে তখন আমরা এটা বলতেছি এটা ইনডিফিনিট আছে। আবার বিভাব প্লাস কি? বিভাব প্লাস ভাবের ভিতরি যখন হচ্ছে তখন আমাদের কি শিখলাম? তখন আমরা প্যাসিভ শিখলাম, প্যাসিভ। এই তিনটা জিনিস আমরা আজকে সবচেয়ে বেশি শিখছি। তারপর বিভাব দিয়ে যখন আমাদের পরিচয় দিতে পারতেছি, আমরা কেমন সেটার পরিচয় দিতে পারতেছি, এবং আমরা কোথায় সেটার পরিচয় দিতে পারতেছি বিভাব দিয়ে, এটা শিখছি আজকে, হ্যাঁ। আর একটা শিখলাম বিভাব দিয়ে প্যাসিভ হলে প্যাসিভের অর্থ কেমন হবে, এটা আজকে শিখাইনি। আশা করি নেক্সটে আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব।